সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ের আজকের আলোচনায়। আমি জাহেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। জাতীয় সংসদের অধিবেশন চলছে, আমরা সবাই জানি। জাতীয় সংসদ অধিবেশনে নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। দীর্ঘদিন পর নির্বাচিত একটা সংসদ, এখন এটাকে নিয়ে অনেকের ব্যাপক আগ্রহ মানুষের, যে এই সংসদ কি দেশের জনগণের জন্য, মানুষের মঙ্গলের জন্য কি করে, এই নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের দুজন সদস্য, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল, নরসিংদীর রায়পুরা থেকে নির্বাচিত, নরসিংদী পাসের। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনি বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং আমি যদি ভুল না করি আপনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমাদের আরেকজন অতিথি আজকে আছেন সালাউদ্দিন আইয়ুবী, উনি গাজীপুর 4 কাপাসিয়া থেকে নির্বাচিত, জামাত দলীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন 2021 সালে। 2021 সালের সভাপতির দায়িত্ব পালন, খুব বৈরী একটা পরিবেশে আপনিও প্রথমবার নির্বাচিত হয়ে সংসদে গেছেন। আমি শুরুতেই জনাব বকুল আপনাকে দিয়ে শুরু করতে চাই যে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে গেছেন, কেমন লাগছে? কয়দিনের অধিবেশন? মাত্র 2 দিন, আর এদিকে 2 দিন, 4 দিন আমি যদি ভুল না করে থাকি। 4 দিনের সেশনে আপনি পার্টিসিপেট করেছেন এবং আগামী কালকেও নির্ধারিত কিছু আলোচনা আছে। মনে হচ্ছে যে সংসদে একটা হিটেড ডিবেটও হতে পারে, যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলো না, আপনারা শপথ নিলেন না, ওনারা শপথ নিয়েছেন, এটা গণভোটে পাশ হয়েছে, গণভোটকে কি আপনারা অবজ্ঞা করছেন, এই সব নিয়ে কালকেও একটা আলোচনা, ডিবেট হবে, নির্ধারিত ডিবেট। জামাতের আমির এবং বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে এই মুলতবি প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে। আমি শুরুতেই জানতে চাবো যে আপনার কাছে যে কেমন লাগছে সংসদ, আপনার অনুভূতিগুলো কি সংসদ? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভির দর্শক শ্রোতাদেরকে। এবং আমি এনটিভির দর্শক শ্রোতা সহ আমার নির্বাচনী এলাকা নরসিংদী পাঁচ রায়পুরার সম্মানিত ভোটারদেরকে, মা বোনদেরকে, হিন্দু মা বোনদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনারা ভোট দিয়ে নির্বাচিত করছেন বলেই কিন্তু আমি আজকে সংসদে যেতে পেরেছি। আমি সেই কথাটি আমি সংসদে গিয়েও বলেছি। আর সংসদের অভিজ্ঞতা বলতে গেলে ওই যখন প্রথম ওই সিটটা বসে গিয়ে বসার পর একটা ফিলিংস আসলো যে আমি মনে হয় বসলাম, মনে হয় আমি ঠিকই জাতীয় সংসদে আসতে পারলাম অবশেষে। তখন আমার আশপাশে যারা ছিল আমাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা ফিলিংস আসলো যে এই জায়গায় বসতে কত বছর সংগ্রাম করা লাগছে, রাজনীতি করা লাগছে, মানুষের সেবা করা লাগছে এবং একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে। এবং আমাদেরও যে কমিটমেন্টগুলো আছে জনগণের কাছে, সেটা আমরা কতটুকু পারবো, আরও কত বেশি কমিটমেন্ট দেবো, বা জনগণের জন্য কি কি করা দরকার, কি কথা দিয়ে এসেছি, কি কি কথা রাখতে হবে, ওখানে বসে অনেক চিন্তা করে দেখা যায় একটা একটা প্ল্যান নিজের কাছ থেকে তৈরি হচ্ছে। আর পরিবেশটা এরকম যে আসলে ওখানে ধরেন আপনার সবাই কিন্তু ওপেনলি কথা বলছে। তো আমিও আমার এলাকার ফার্স্ট যে আমি যেটা তুললাম যে এটা একটা সমষ্টিগত একটা বিরাট সমস্যা, যেমন চরাঞ্চলে একটা ব্রিজ দরকার, যে ব্রিজটা হলে আমরা এই রোড যদি নবীনগর দিয়ে আমরা কুমিল্লা কানেক্ট করি, তাহলে ঢাকা শহর উপর দিয়ে যত কাভার্ড ভ্যান, ট্রাক চট্টগ্রাম থেকে এসে ভালুকা যায়, সব এদিকে চলে আসবে, বাইপাস হয়ে। তারপর ঢাকা শহরের 20 থেকে 25% জ্যাম কমে যাবে। কারণ ঢাকা সিটি কিন্তু জ্যাম হয় চট্টগ্রামের যে পোর্ট থেকে যে কাভার্ড ভ্যানগুলো বা ট্রাকগুলো আছে, প্রচুর ট্রাক আসে, ইভেন ফ্রম ভৈরব থেকে, এগুলো এদিকে চলে যাবে। প্লাস এই রোড দিয়ে এসে কিন্তু মর্যাল দিয়ে কিন্তু আবার সিলেটে চলে যাবে। তারপর আমাদের ওই জোনটা হবে সিলেট, মিরসরাই, ঢাকা, ওদিকে গাজীপুর, ভালুকার একটা সেন্ট্রাল জোন। তাহলে আমার ওই জোনটা হবে একটা বিজনেস হাব হয়ে যাবে। আমার 8টা ইউনিয়ন আছে, টোটালি মেঘনা বেস্ট এলাকার একটা অর্থনৈতিক অ্যাক্টিভিটি শুরু হবে, এলাকার মানুষজন উপকৃত হবে। সেই জন্য আমি ওই পয়েন্টটাই সব আমি হাইলাইট করলাম। কারণ ওই ব্রিজটা হলে এই পারের লোকজন উপকার হবে, ওই পারের লোকজন উপকার হবে। এবং আপনি বিশ্বাস করবেন না, ওই এলাকায় বাঙ্গি হয়, তরমুজ হয়, বাদাম হয়, এবং এইগুলো ভাঙ্গে কৃষি পণ্যগুলা পড়ে থাকে, পরিবহনটা সহজ হবে, জমিতে পড়ে থাকে, তারা ট্রান্সপোর্ট করতে পারে না, নৌকা দিয়ে যা পারে তা নেই। এরকম অবস্থা, একটা এলাকার মানুষগুলো চিকিৎসা পায় না, তাকে চিকিৎসা করতে গেলে ওখান থেকে আসতে হবে তাকে নদীর ঘাটে,
তাকে কিন্তু 6-7 কিলোমিটার থেকে নদীর ঘাটে, নদী পার হওয়ার পর আসতে হবে রায়পুরাতে, রায়পুর আসার পর তাকে নরসিংদী, নরসিংদীতে আপনি স্যাটিসফ্যাক্টরি ডাক্তারি পাচ্ছেন না, চিকিৎসা পাচ্ছেন না, কারণ নরসিংদীতে সেই মডার্ন হসপিটাল নাই, তাকে আসতে ঢাকা। তার মানে একটা রোগী রাস্তায় মারা যায়। যেমন আমার মা মারা গেছে নরসিংদী শহর আসতে গিয়ে, হঠাৎ করে তার স্ট্রোক হলো, মানে তার বেদনা, মাথা ব্যথা শুরু হলো, কিন্তু আমরা তাকে ঢাকা শুরু আনতে পারলাম না, একটা হাসপাতাল নাই। তো এই জন্য আমি বললাম যে আমার ব্রিজটা হলে ওই মানুষগুলো ফাস্টার চলে আসতে পারবে, এবং যেহেতু 6 লেন হয়ে যাচ্ছে আমরা ওই রোড দিয়ে তো দ্রুত ঢাকা শহরে চলে আসতে পারবে। এই যে চিন্তা করে আমি ব্রিজটার কথা বললাম, আমি দেখলাম মানুষের রেসপন্স, মানুষের ভালোবাসা, মানুষ এতই আমাকে পছন্দ করছে, এতই কথা বলছে। মানে আপনি তো এলাকার জনগণ দ্বারা নির্বাচিত হয়েছেন, এলাকার বিষয়টা জাতীয় পর্যায়ে তুলে ধরবেন, সরকারের কাছে তুলে ধরবেন এবং সমাধান করবেন, এবং সেটা আপনি বলতে পেরেছেন একবারে এই 4 দিনের মধ্যেই। আপনার এই সুযোগটা আপনি কাজে লাগিয়েছেন। আপনার কাছে আবারও আসবো, সংসদ নিয়েই কথা বলবো। আমি জনাব সালাউদ্দিন আইয়ুবী, আপনি মাত্র 2021 সালে যখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন, একবারও কি চিন্তা করেছিলেন যে এই এখন যে সময়ের গ্যাপ, মানে কয় বছর বলবো, 6 বছর, 5 বছর, 5 বছরের মধ্যে আপনি সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং সংসদে গিয়ে কথা বলতে পারবেন? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দর্শকবৃন্দ এবং সম্মানিত আলোচক সহ যারা রয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান রব আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এরকম কোনো চিন্তা আমার মধ্যে ছিল না যে এত অল্প সময়ে আমি জাতীয় সংসদের একজন সদস্য হব। আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন, এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। একই সাথে আমি আমার এলাকাবাসী, প্রিয় কাপাসিয়াবাসীর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তারা আমাকে পছন্দ করেছেন, তাদের নেতা হিসেবে নয়, তাদের সেবক হিসেবে সুযোগ দিয়েছেন সেবা করার, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি কাপাসিয়ার প্রতি কৃতজ্ঞ থাকব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনি সংসদ নিয়ে কথা বলছিলেন। জি, আপনার অনুভূতি কি সংসদ নিয়ে কথা বলছিলেন, এবং আপনি যে কাপাসিয়ার কথা বললেন, এটা তো বিএনপির এলাকা বলে পরিচিত। এইরকম একটা বিএনপি ডমিনেটেড এলাকা থেকে আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন, আপনার প্রতি মানুষের নিশ্চয়ই একটু ভিন্ন ধরনের এক্সপেকটেশন আছে যে আপনি পার্লামেন্টে এসে এমন কিছু করবেন যেটা মানুষ বঞ্চিত হয়েছে, এতদিন পায়নি। জি জি, ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে আপনি সংসদের কথা বলছিলেন, আমরা আসলে সংসদের প্রথম দিনেই মারাত্মক হতাশ হয়েছি। আমরা যারা তরুণ প্রজন্মের এক একজন রাজপথে থাকা সৈনিক ছিলাম, আমাদের প্রত্যাশা ছিল এই রক্তের মধ্যে দিয়ে, এই আবু সাহিদ, মুগ্ধের মতো জীবনগুলোর মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, যেখানে আসলে স্বার্থ দেখা হবে না, দেশকে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই 10 গড়ার যেই মূল মন্ত্র গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ আমাদেরকে দিয়েছিল, সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণপরিষদ গঠিত হওয়ার কথা ছিল, সেই গণপরিষদের সদস্য হিসেবে সরকারি দল যখন শপথ নিল না, নতুন একটা বিতর্কের সৃষ্টি হলো। তারা জুলাইকে অবজ্ঞা করলো, জুলাইকে অস্বীকার করা শুরু করলো, জুলাই বাস্তবায়নের বাধা হয়ে দাঁড়ালো। তখন আসলে এই সংসদটা আমরা যারা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, আমরা যারা নতুন করে এই বাংলাদেশকে সাজাতে চেয়েছিলাম, তাদের পথে একটা অন্তরা হিসেবে কিন্তু এখন দেখছি। একই সাথে আসলে বলতে হয় তারা এটা করবেন না, এই কথাও তো এখনো বলছেন না, তারা শুধু প্রক্রিয়াগত বিরোধ আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে। আপনি যেভাবেই বলেন না কেন, দেশের মানুষের সবাইকে আপনি জিজ্ঞাসা করেন যে বিএনপি কি সংস্কারের পক্ষে, এক বাক্যে সবাই বলবে যে সংস্কারের পক্ষে না। এবং যিনি সবচেয়ে বেশি কথা বলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু একাধিকবার আজকেও বলেছেন যে আমরা সংস্কার চাই না, সংশোধন চাই। সংস্কার চাই না, সংশোধন চাই। সংবিধান সংস্কার করা যাবে না। সংবিধান সংস্কারের জন্য যে গণভোট হয়েছে সেটাকে তারা অবৈধ বলছেন। এখন সেই প্রক্রিয়াকে তারা অবৈধ বলছেন যে রাষ্ট্রপতি এরকম কোনো অধ্যাদেশ দিয়ে গণভোট দেশের মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না, এরকম কথা তারা বলছেন। আশা করি এই একই কথা কালকে তারা বলবেন, এবং এইটাই তাদের মূল বক্তব্য। তারা এই জায়গায় এইটা যখন আসছে, তখন আসলে একজন সংসদ সদস্য হিসেবে দেশের মানুষের ম্যান্ডেটকে যে অবজ্ঞা করার যে চেষ্টা শেখ হাসিনা করেছিল, সেই চেষ্টা কিন্তু এখন বর্তমান সরকার করছে। এটা আমি মনে করি আমাদের মতো যারা তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ দেখতে চায়, তাদের জন্য একটা বড় হতাশার আমি মনে করি। দ্বিতীয়ত, আজকেও আপনি যেহেতু সংসদ নিয়মিত আগে কাভার করেছেন, আজকে দেখেছেন যে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ডেপুটি স্পিকারের পক্ষ থেকে বা স্পিকারের পক্ষ থেকে সময় বরাদ্দ বা এই ইস্যুগুলোতে আসলে খুব তিক্ত মনে হচ্ছে। আমরা তো নতুন, আমরা শিখি, আমরা দেখি, আমরা বুঝতে চেষ্টা করি আসলে সংসদটা কেমন চলে, কিভাবে চলে। দেখা যায় মাননীয় বিরোধী দলের নেতা বারবার দাঁড়ানোর পরে, বিরোধী দলের অনেক সিনিয়র নেতারা বারবার মনোযোগ আকৃষ্ট করার পরেও
চেষ্টা করি, মানে কথা বলতে ফ্লোর পাচ্ছেন না। আমরা এখানে গত 3-4 দিন যাবত 4 দিন যাবতই ক্রমান্বয়ে খুব অল্প সংখ্যক নাম দিয়েছি বিরোধী দলের পক্ষ থেকে, সেখানে আমার নামও ছিল। আমি প্রত্যাশাই করেছিলাম যে গতকালকে হবে, গতকালকে হয়নি, আজকে হবে, আজকে হয়নি। এই যে আমাদের আশরাফুদ্দিন সাহেব বললেন যে তিনি কথা বলেছেন, এটা কিন্তু আমাদের একটা আক্ষেপের জায়গা, আমরা কেন সুযোগ পাইলাম না। এবং আজকে আপনি হিসাব করে দেখবেন, হিসাব করে আমাদের সংসদে আমরা 3 জন না, আমরা আরো কম প্রত্যাশা করি। 3 জন না, 3 জনের মধ্যে থেকে আমরা 1 জন হবো এরকম প্রত্যাশা করি, আরো কম প্রত্যাশা। আমরা মোট সংসদ সদস্যের 26 ভাগ হিসেব করলে তাদেরকে যে সময় দেওয়া হয়, যে সময় আমাদেরকে দেওয়ার কথা তার অর্ধেক আমরা পাইনি এখন পর্যন্ত। এটা আমাদের প্রপোর্শনের লজিক্যাল হিসাব। আলটিমেটলি এটা দিতেই হবে, দেওয়া হবে, কারণ এটা তো কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত। প্রপোর্শনেটলি কোন দল কত পাবে এবং এটা প্রপোর্শনেটলি দেওয়া হয় বরাবরই। হয়তো সিনিয়র যারা আছে তারা একটু বেশি সময় পেয়ে যাবে, এইখানে হলো আপনাদের নিজেদের মধ্যে আপনাদের টাইমটা ভাগ করে দিবেন। হ্যাঁ, আমাদের হুইপ ভাগ করে দিয়ে, আমাদেরকে ভাগ করে দিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানিয়েছে যে আজকে আমাদের কথা বলার সুযোগ থাকার কথা, কিন্তু সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। এই সুযোগগুলোর মধ্য দিয়ে মানে সংসদ সম্পর্কে আমাদের যে একটা সুধারণা তৈরি হওয়ার কথা ছিল, অতীতের মতো সংসদ হবে না, বৈরিতাপূর্ণ হবে না, সৌহার্দ্য সম্প্রীতিপূর্ণ হবে, সংসদ সমালোচনার জায়গা হবে না, সংসদের উদ্দেশ্যে সমালোচনার জায়গা হবে, সংস্কারের হবে। এই জায়গাটাতে আমরা আসলে ভালো রেসপন্স। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল, আপনার কাছ থেকে শুনতে চাই, সালাউদ্দিন আইয়ুবী কিছু প্রসঙ্গ উত্থাপন করেছেন এবং প্রথম দিন থেকেই উনি কিছুটা হতাশ বলেছেন। আপনার অবজারভেশন কি এটা নিয়ে? না, আসলে সংসদে প্রথম অধিবেশনে আমাদের একটা জিনিস আমার কাছে একটু আশ্চর্য লাগে। জিনিসটা হলো যে অধিবেশনে ধরেন কম বয়সী আছে, বেশি বয়সী আছেন, মিডল বয়সী লোক আছেন, তাই না? তুলনামূলকভাবে সামগ্রিকভাবে এবারে সংসদটা কম বয়স, মানে তরুণ এবং নতুন এমপি, বয়স যাই হোক না কেন প্রথমবারের মতো এমপির সংখ্যা অনেক বেশি অন্য যেগুলো। এই ক্ষেত্রে মনে করেন আমার এজেন্সনে যে সংসদে যাব, ডিবেট হবে এবং সেটা যুক্তিসঙ্গতভাবে হবে। কারণ আমরা দুজন কথা বলছি, উনি কথা বলছেন, আমি কথা বলছি না, আমি কথা বলছি, উনি কথা বলছেন না, ডিবেটের মতো থাকবে, যে ডিবেট আমরা স্কুল থেকে করে আসছি, তাই। তো সংসদে কিন্তু তাই দেখা গেছে যে একজন কথা বলছেন, আরেকজন মানে চিল্লে মানে টেম্পার হাই করে ফেলতেছেন, ঠিক আছে। মানে এটা হচ্ছে কি, ওখানে আপনারা আবার মিডিয়ার লোকের বাইরে থেকে দেখতেছেন, মানে সংসদ ফাটাই দিয়েছে। একজন দেখা যায় মাসুদ মানে বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গা থাকেন, আপনি কেন আইনমন্ত্রীর কথা বলেন? আসলে তো সংসদে আসছে সবাই কথা বলার জন্য, কে মন্ত্রী কে মন্ত্রী না, কে কি, সবাই কেন এমপি, এখন জনগণের প্রতিনিধি, কথা তো সবাই বলবে। তো মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি আর পাটমন্ত্রী কি আর বস্ত্রমন্ত্রী কি বা অন্য মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কি, সবাই তো কথা বলার অধিকার আছে, সেখানে সে এমপি। রুলস মেনে চলতে হবে, কিন্তু দেখা যাচ্ছে একজন মন্ত্রীকে এভাবে যে তিরস্কার করা, ফেসবুকে দেখা গেল যে ভাইরাল হয়ে যাচ্ছে, মোল্লা মাস কিভাবে কথা বলছে, আর কেউ বলছে বেয়াদব তো এইভাবে কথা বলে। তা আমার কথা হলো, আমরা ওই সেন্সটাকে মেনে নিতে পারি না যে কথা বলতে হবে ভদ্রতার সাথে, কথা বলতে হবে শৃঙ্খলার সাথে। আমি কিছু শিখবো, আমি এখান থেকে কিছু শিখতে পারি না কেন? আমি আমার জ্ঞান থেকে বুঝি, প্রত্যেকটা মানুষ এমপি আসছে, কষ্ট করে আসছে, জনগণের ভোটে আসছে, প্রত্যেকটা মানুষ বেঁচে লক্ষ লক্ষ লোক কিন্তু তাকে ভোট দিয়েছে, তাকে আমি সম্মানের সাথে কথা বলবো, এটা স্বাভাবিক। এরপর মন্ত্রী হলো তো আরো সম্মান করবো, কারণ তার কাছে তো আমাকে যেতে হবে, তাই না? উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী। তো এইভাবে তিরস্কার করে কথা বলা মানে কি, এটা একটা শুরুতেই দেখা যাচ্ছে মানে পরিবেশটা নষ্ট হয়ে যেতে পারে। এটা হয়তো এখন হচ্ছে না, কিন্তু দীর্ঘমেয়াদে এটা হলে এক ধরনের রেষারেষি। আমার যেটা মনে হচ্ছিল যে আমি হয়তো ফ্লোর ফাইলের সামনে এটাই বলবো। এখন আপনারা এলাকার বিষয়গুলো নিয়ে বলছেন, দুইজনই বলছেন যে এলাকার বিষয়গুলো প্রায়োরিটি দিচ্ছেন খুব স্বাভাবিকভাবে, কিন্তু আপনাদের জাতীয় ইস্যুতে কথা বলারও দায়িত্ব আছে। তো জাতীয় ইস্যুতে যদি আমি বলি যে আজকে আমরা কয়েকটা বিষয় দেখেছি, যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যেহেতু আসলোই, যে উনি একটা বিষয় এশিওর করেছেন যে জুলাই যোদ্ধা যারা আছেন, যারা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাদের সুরক্ষার যে আইন, এই আইনটা 133টা আইনের মধ্যে এটাও একটা অধ্যাদেশ হিসেবে আসছে এবং এটা আইন হবে, সবাই এটার ব্যাপারে একমত হয়েছে। কারণ এটা নিয়ে এক ধরনের ডিবেট ছিল, যে এক ধরনের সন্দেহ, মানে সন্দেহটা এই পর্যায়ে গেছিল যে বিএনপি আদৌ এটা রাখে কিনা এই জুলাই যোদ্ধাদের সুরক্ষা। আমি একটা কথা বলি, এটার সিগনেচার এনসিপি কখন করছে? শেষ দিনে, মানে সবকিছু হয়ে যাওয়ার পরে। তুমি তো মানো এটা, তুমি তো মানো না। তুমি বিএনপি কে বলো বিএনপি মানে না, তুমি তো মানোনি।
তুমি তো সাইন করছো গিয়ে সবার শেষে, এখন তুমি বড় বড় কথা বলো, মাছের মার পুত্র সুখের মতো। মাছের মার পুত্র সুখ, আমি কথাটা বলি শুনেন। যদিও তারা একটা গ্রাউন্ড বলছিল যে কিভাবে এটা ইমপ্লিমেন্ট হবে এটা দেখে আমরা সাইন করব, এই কথাটা শুরু থেকে বলেছে। আপনি আমার একটা কথা শুনেন, জি, এই জুলাই যোদ্ধারা যারা মারা গেছে, শহীদ হয়েছেন, তাদের জন্য বিএনপি কি করেছে? আমরা বিএনপি পরিবার গঠন করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের ক্ষতিপূরণ দিয়েছে, প্রত্যেকটা পরিবার পাশে পাশে গেছে এবং তাদের সম্মানিত করছে। অন্য দলও করেছে, জামাতও করেছে, এটা আমরা দেখেছি। জামাতের লোক তেমন একটা আমার চোখে পড়ে না। করেছে। আমি তো অবশ্যই বিএনপি, আমি তো ওটার একটা উপদেষ্টা, তাই না? অবশ্যই আমি একটা এবং তারেক রহমান সাহেব আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি ওটার পৃষ্ঠপোষক। আমরা কিন্তু অনেক আগে থেকে শুরু করেছি, কারণ বিএনপি নেতাকর্মীদের যখন নাকি হত্যা গুম খুন করা হচ্ছে তখন থেকে শুরু হয়েছে, তারপরে কিন্তু জুলাই আন্দোলন আসছে। তা আমি বলছি আমরা তো 487 জন লোক বা ধরুন 78 লোক আমাদের নিহত হয়েছে, আমরা লিস্ট প্রকাশ করে দিচ্ছি, ওনারা তো পারেন নাই। মানে আমার কথা হলো যে আমাদের এত ত্যাগ, এত লোক আমাদের নিহত হলো, আর আমরা এত লোক আহত হলো, আবার আমরা তাদের জন্য আমরা সহমত দেখাচ্ছি, তাদের পাশে দাঁড়াচ্ছি, সংগঠন করেও কাজ করছি, ও সংগঠনের বাইরেও কাজ করছি, আর তোমরা কিছুই করো না, ক্ষমতায় গিয়ে লুটে পুটে খাওয়ার জন্য তোমার একটা সেক্রেটারির মতো কোটি কোটি শত শত কোটি খাই বলছে। আজকে দেখলাম তাকে বিদেশ যাওয়ার জন্য নিষেধাজ্ঞা প্রয়োগ করছে সরকার, তাই না? তো এই যে তোমরা জুলাই যোদ্ধা বলো, তোমরা জুলাই যোদ্ধা বলো, তোমরা তো নিজেরাই ঠিক লাইনে ছিলাম। আসিফ মাহমুদের এপিএস এর কথা বলছেন, রাইট? সুজিব ভুইয়ার না, আমি বলছি তোমরা তো লাইনে নাই, তোমরা তো লাইনেই নাই, তোমরা লাইনের বাইরে চলে গেছো। তো তোমরা কিভাবে একজন মন্ত্রীকে তিরস্কার করো? তোমরা তো সাইন করোনি, সাইন করবা না, আবার তোমরা করলা কি যে ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেলা, যেটা বাংলাদেশের ইতিহাসে নাই। ক্ষমতা যাওয়ার জন্য কিন্তু ওই জুলাই যোদ্ধার যেই ইমেজটাকে নষ্ট করা হয়েছে এখানে। এখন আসেন আপনি গণভোট বলেন, এটা বলেন, সেটা বলেন, আমরা কি না করেছি? আমরা কি না করে যে জুলাই সনদ নিয়ে আমাদের বাস্তবায়ন হবে না, বা এটা নিয়ে আমরা জুলাই যোদ্ধাদেরকে আমরা সম্মানিত করবো না, আরো সম্মানিত করবো না, বা তাদের মূল্যায়ন করবো না? সংস্কারগুলো বাস্তবায়ন করার ব্যাপারে তো কমিটমেন্ট আমি একটা কথা আপনাকে বলি, জিয়াউর রহমান দেশ শাসন করেছেন, কোনো প্রশ্ন নাই। খালেদা জিয়া দেশ শাসন করেছেন, প্রশ্ন নাই। তখন কি জুলাই সনদ ছিল না? কেন? ওনারা ভালোবাসা শাসন করেছেন বিদায়। শেখ হাসিনা ভালোবাসা শাসন করেন না বলে তো জুলাই সনদ আসছে। আপনি দেশ ভালোবাসা শাসন করেন, মানুষের গণভোট দেন, মানুষের ভোটের অধিকার দেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেন, মানুষের শ্রদ্ধার পাত্র হন, আপনার কিছুই লাগে না আপনার দেশে। এগুলো করছে কি জন্যে? ওইটার জন্য তো করছি, জনগণের শাসন ব্যবস্থা ভালো করার জন্য, যাতে কেউ ফেসিস্ট না হতে পারে। কই আমাদের খালেদা জিয়া এবং আমাদের জিয়াউর রহমান, ওনারা কেউ তো ফেসিস্ট হননি। ওনারা তো চলতি আইনেই করছেন। আমাদের প্রচুর আইন আছে। বলতে চাচ্ছেন যে আপনাদের উপর আস্থা রাখতে, সরকারি দল বিএনপির উপর আস্থা রাখতে, এবং বিএনপি সংস্কারগুলো বাস্তবায়ন করবে, জুলাই সনদের যে সংস্কার প্রস্তাবগুলো আছে এটা বাস্তবায়ন করবে, এটা জনাব সালাউদ্দিন আইয়ুবী। আপনি কি মনে করেন, আপনারা কি আসলে ওনাদের উপর আস্থা রাখতে পারছেন না? ওনারা বলছেন তো যে আস্থা রাখতে, এবং ওনারা এটা বাস্তবায়ন করবেন, কমিটেড, আমি স্বাক্ষর করেছেন জুলাই সনদে তারা। ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নে আসার আগে আমি আমার সম্মানিত আলোচক ভাই ছোট্ট একটা বিষয়ে কথা বলতে চাই। উনি বলেছেন যে জুলাই যোদ্ধাদের জন্য জামাত ইসলামী তেমন একটা কিছু করেনি। আসলে বাস্তবতা হলো জামাত ইসলামী যা করেছে বিএনপি তার কাছে দাঁড়াও যাইতে পারেনি। কারা জুলাই কম্পিটিশনটা ভালো, দুই দলে যদি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে করে তাহলে স্পষ্ট হবে। সেটা হলো কারা আসলে জুলাই যুদ্ধ করেছে, কারা জুলাই যোদ্ধা, এইটা জামাত ইসলামী সবার আগে একেবারে অফিসিয়ালি পুরো লাইফ হিস্ট্রি সহ 10 খণ্ডের বই বের করেছে, এবং দেশি বিদেশি সবার কাছে পৌঁছানোর জন্য ইংরেজি এবং আরবিতে এটা প্রকাশ করেছে। এটা কেন বলছি গুরুত্বপূর্ণ, দেখেন আজকে মুক্তিযুদ্ধ কতদিন আগে হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের তালিকা এখন পর্যন্ত আপনার কাছে আছে? হাজার হাজার ভুয়া মুক্তিযুদ্ধ এখন আপনি পাচ্ছেন, হাজার হাজার থেকে এখন লক্ষাধিকে গিয়ে প্রসেসে ভুয়া মুক্তিযুদ্ধ পাচ্ছেন। কারণ অন্তর্বর্তী সরকারও তালিকা করেছে, ইতিমধ্যে তো তালিকা করেছে। অন্তর্বর্তী সরকারের তালিকার আগে জামাত ইসলামী কিন্তু করেছে তালিকা, অন্তর্বর্তী সরকারের আগে জামাত ইসলামী করেছে, এবং সেইটা ধরে ধরে জামাত ইসলামী পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে, তাদের স্বার্থগুলো উদ্ধারের জন্য চেষ্টা করছে। আপনি খেয়াল করে দেখেন জুলাই যোদ্ধাদের জন্য বিএনপি সরকার কি করেছে। এই যে চলমান সরকার, গত কয়েকদিন আগে সংসদ শুরু হয়েছে, শুরুতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের ভাষণে জুলাই যোদ্ধাদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছেন, আবু সাইদ ভাই, তাদের নাম পর্যন্ত উচ্চারিত করেনি। সেই আসনের যিনি এমপি, আবু সাইদ ভাইয়ের আসনের যিনি এমপি, আজকে আক্ষেপ করে বলেছেন যে আমি খুব হৃদয়ের গভীর থেকে দুঃখিত, ব্যথিত এই জন্যে যাদের জন্য প্রধানমন্ত্রী আপনারা হলেন, প্রধানমন্ত্রী হয়ে আপনি তার নামটা পর্যন্ত আজকে সংসদে উচ্চারণ করতে পারেননি। এই চিন্তাগুলো তাদের চিন্তার মধ্যে আসেনি। আরও আক্ষেপের বিষয় কি দেখেন,
এই জুলাই আন্দোলনের শুধু 1-2 দিনের না, 17 বছরের একটা পুঞ্জীভূত একটা জায়গা। এই জায়গার একজন, আমি বলবো সামনের সারির যুদ্ধ হলো ইলিয়াস আলী। তিনি গুমের শিকার হয়েছেন। আজকে আমার চোখ দিয়ে টলটল করে পানি পড়েছে। ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদি লুনা, সে আক্ষেপ করে তিনি, তার সময় ছিল 5 মিনিট, 5 মিনিটের পুরো সময় ধরে সরকারের প্রতি মানে অনুযোগ জানিয়ে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার কাছে জানতে চাই আমার ইলিয়াস আলী কোথায়, কারণ এখন পর্যন্ত আমাকে জানানো হয়নি। সরকারের কাছে তিনি আবেদন করেছেন, আমার ইলিয়াস আলীকে কিভাবে পাবো, কোথায় পাবো, কি অবস্থায় আছে, এই ব্যাপারে আপনি তথ্য দিবেন। অর্থাৎ তিনি সরকারে গত 1.5 মাস পার করার পরেও, একজন এমপি হওয়ার পরেও, সরকারি দলের নেতা হওয়ার পরেও এই ব্যাপারে সরকারের কাছ থেকে তিনি আশ্বস্ত হতে পারেননি। বাস্তবিক তাই। এখানে তিনি অন্তর্বর্তী সরকার আর বিএনপি সরকার এক নয়, তিনি একই দলের ব্যক্তি, একই দলের নেতা ছিলেন, এবং আবেগটা বেশি নয়, শুধু বাস্তবতা বেশি। স্বরাষ্ট্রমন্ত্রী সহ 7 থেকে 8 জন মন্ত্রী সরাসরি কথা বলেছেন, প্রশ্নোত্তর পর্বে প্রায় 10 থেকে 12 জন মন্ত্রী ইতিমধ্যে কথা বলেছেন। কোন মন্ত্রী কোন জায়গায় তার নামটা নেননি, একবারের জন্য ইলিয়াস আলীর নামটা তিনি নেননি। খুব আক্ষেপ করে তিনি এই কথাগুলো বলেছেন। দুটো জিনিস ভুল বলতেছেন। আবু সাইদের জন্য প্রস্তাব আসছে যে আমি সুপ্রস্তাব আর আমি সুপ্রস্তাব ইলিয়াস আলীর জন্য ইলিয়াস আলীর জন্য প্রস্তাব আসছে। আমি বক্তৃতায় বলছেন, উনি বলছে যে বক্তৃতায় সুপ্রস্তাবে আবু সাইদের নাম ছিল, বরং সুপ্রস্তাবে কিন্তু আপনাদের ওয়াসিমের নাম ছিল না, চিটাগাঙ্গের ওয়াসিমের নাম ছিল না, বরং আবু সাইদের নাম ছিল। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বক্তব্যে আসেনি, আমি যে বলছি নাম ছিল, আপনি যে মিসইন্টারপ্রেট করছেন। এই বিষয়গুলো কিন্তু জুলাইকে পিছিয়ে দিচ্ছে। এই বিষয়গুলো জুলাই চেতনাকে আমরা আসলে কতটুকু ধারণ করে, এটা রিফ্লেকশন হচ্ছে। জুলাই শুধু কথার বিষয় না, জুলাই হলো আমার কর্ম দিয়ে প্রমাণিত করার বিষয়। এই চিন্তাগুলো লালন করার মধ্যে দিয়ে ওপেনলি কারণ নাম বলেন নাই, উনি জুলাই যোদ্ধাদের কথা বলছেন, যারা শহীদ হয়েছেন তাদের কথা বলছেন। উনি তো পার্টিকুলারলি 2-1 জনের নাম উনি বলেন নাই, বলবেন না। আমার মুগ্ধ আছে আর অনেকে তো আছে, কারণ নাম উনি উল্লেখ করেন না। উনি সেখানে ফেসিস্ট বলছেন, উনি সেখানে ফেসিস্ট হিসেবে উল্লেখ করছেন। শুনুন, এটা প্রায়োরিটির উপর আমি আসলে প্রায়োরিটি দিচ্ছি কিনা, আমি আসলে তাকে এমফাসাইজ করতে চাচ্ছি কিনা সেটার উপর। আমরা এটাই বলছি যে তারা প্রায়োরিটি দেয়নি, তারা এমফাসাইজ করেনি। বলছেন যে ওনারা ফিল করছেন যে আপনারা হয়তো এটাকে গুরুত্ব দিচ্ছেন। এটা বিরোধী দল এটা মানে ইউজ করতে পারে, করে হয়তো বা জনপ্রিয়তা অর্জন করা বা ওয়ান কাইন্ড অফ রিয়েলিটি আসে। আপনারা কাজ করে দেখিয়ে দিবেন যে আপনারা এটা রিয়েলিটি বা এটা রিয়েলিটি। আবু সাইদ মুগ্ধ, সবাই নাম ইনক্লুড করেছে। আবু সাইদ মুগ্ধ, তাদের চেতনা, তাদের অনুভূতি, তাদের স্যাক্রিফাইস আপনি ছোট করে দেখতে পারেন না। আমি আমরা বলি এই আন্দোলনের ব্যাপারে আপনি যে কথাটা বললেন না, যে কে কতটুকু কি করেছে, আপনাদের ডক্টর শফিক সাহেব যখন আন্দোলনের পর সরব গঠন হলো, উনি নিজে বলছেন যে আমি একজন মানুষের নাম উল্লেখ করতে চাই যিনি এই আন্দোলন মাস্টার মাইন্ড, জনাব তারেক রহমান। উনি নিজে বলছেন। আর এটা তার উদারতা সত্য কথা বলছেন, কারণ ওই ফ্রুটি খাইলে কয় না যে বাইরে যা সত্য কথা। যাই হোক, ওইটা বললাম। তো আমার কথা হলো সবসময় সত্য কথা বলেন, উনি বাস্তবতা কথা বলেন সবসময়। ওনাকে আমি যে কথা বলি আমি শ্রদ্ধা, এবং আপনাদের একজন সংসদ সদস্য আজকে ধন্যবাদও দিয়েছেন ওনাকে, আমরা ধন্যবাদ জানাই ওনাকে। ওনার কথাবার্তা যেগুলো ভালো বলবেন আমরা সেটা ভালো বলবো। আজকেও প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছিলেন, বসে কথা বলেছেন, 20 মিনিট সময় কথা বলেছেন। এটাও তো একটা মানে সৌজন্যতা, এবং মিনিমাম 2 পক্ষেই আমি বলবো, প্রধানমন্ত্রীর তরফ থেকে, তারেক রহমান সাহেবের তরফ থেকে, আবার বিরোধী দলীয় নেতা জামাত আমিরের পক্ষ থেকেও, যে তারা যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা তো দেশের মানুষ তো সারাক্ষণ এটা চায়, সবসময়ই চায় যে আপনি যতই আপনার একটা ইস্যুতে যে কোনো বিষয়ে বিরোধ হতেই পারে, এই জন্য দেখা থেকে কথাবার্তা। আমি ভিন্ন একটা, আপনি এই নিয়ে আর কিছু বলবেন তাহলে আমি জ্বালানি তেলের বিষয়ে টাইম ডিউরেশন যেটা বলছেন, এটা সহজে এরকমই 6 মিনিট সবার জন্য, কেউ চায় না 1 মিনিট 2 মিনিট নেই। হ্যাঁ, এবং ওই ডেপুটি স্পিকার উনি যেখানে স্পিকার হিসেবে কাজ করছেন, অনেক সময় ওনাকে ম্যানেজ করা কঠিন হয়ে যায়। একবার এখানে একটু কম, আবার ওখানে একটু বেশি দেন ওনাদেরকে। আমার দেখা, কারণ ওনাদের পাশে আমি বসি, আমি তো দেখছি তো যে ওনাদেরকে যতটুকু সময় দেওয়া হচ্ছে, মানে প্রয়োজন অনুযায়ী আর কি, যেই সাবজেক্ট আসছে এবং আপনি কাউন্টার কথা বলবেন সেই অনুযায়ী কিন্তু ওনাদের দেওয়া হচ্ছে, এমনি তো আমাদের দেওয়া হচ্ছে না। তো আমার কথা হলো যে সময় একবার একটু কম হবে, আর একটু বেশি হবে, এভাবে আলোচনা সংসদের মধ্যে হবে, এবং সংসদটা প্রাণবন্ধ যাতে হয়। আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা দেখবে আমাদের মাননীয় এমপিরা, এটা বিরোধী দল হোক আর সরকার দল হোক,
সেখানে তো আমরা শিখতে পারি সবাই, শেখার শেষ নাই, শেখার কোনো বয়স নাই। এবং অনেকেই তো নতুন প্রথমবার আসছেন, আপনি যেটা বলছিলেন যে আক্রমণ কিংবা পাল্টা, এটা হয়তো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, যে পল্টন ময়দানের ভাষা আর পার্লামেন্টের ভাষা। দেখুন, আমি উনি বারবার হান্নান মাসুদের কথা বলছিলেন, সম্ভবত উনি বারবার ইঙ্গিত করছিলেন। দেখেন, এখানে হান্নান মাসুদ কিন্তু কাউকে কটাক্ষ করে কোনো কথা বলেননি। বাস্তবতা যেটা, তিনি গুলি খেয়েছেন এটা কি তিনি বলতে পারেন না? তিনি রক্তাক্ত হয়েছেন এটা কি বলতে পারেন না? তিনি তার আসনে গিয়ে 3-3বার মার খেয়েছেন এটা কি তিনি বলতে পারেন না? তাকে ভোট দেওয়ার কারণে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে, এই অভিযোগ আসছে, এটা প্রমাণিত হয় নাই, এই এটা একটা অভিযোগ আসছে। এই অভিযোগের কথা তিনি বলতে পারেন না? এই অভিযোগের কথা কি তিনি বলতে পারেন না? বলতে পারেন, কিন্তু এই কথাগুলো বলতে গেলেই দেখা যাচ্ছে সরকারি দলের মধ্যে কষ্ট লেগে যাচ্ছে যে কেন তিনি আমরা ভিন্ন একটা প্রসঙ্গে একটু যেতে চাই, যে আমাদের দেশে ইরান যুদ্ধের কারণে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানে আক্রমণ করার পর আমরা জানি যে পুরো মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত যুদ্ধ বিরাজ করছে, এবং যুদ্ধের কারণে আমরা সরাসরি বাংলাদেশ যে জায়গায়, দুইটা জায়গায় আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা যে আমাদের প্রবাসী ভাই বোনেরা আছেন, তাদের ওইখানের কাজের পরিবেশ নষ্ট হচ্ছে, ভবিষ্যতের কাজ থাকবে কিনা এটা একটা ইস্যু হচ্ছে। আর ইমিডিয়েট এফেক্ট যেটা, এটা হলো একটু লং টার্ম এফেক্ট, যেটা হলো জ্বালানি তেলের ক্রাইসিস দেখা দিয়েছে সারা বিশ্বব্যাপী, এবং বিশ্বের 85টা দেশ শুরুতেই জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ এখনও দাম বাড়ায়নি, এবং বলা হচ্ছে যে পার ডে 166 বলা হয়েছিল, তারপর আমরা শুনলাম এসে এটা 180 কোটি টাকা পার ডে লোকসান দিতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। তারপরেও সরকার তেলের দাম বাড়ায়নি। কিন্তু আমরা আবার সরকার বলছে যে কোনো ধরনের ক্রাইসিস নেই। আমার সামনে পত্রিকা আছে যেটা আগামীকাল মার্কেটে যাবে, সেটা আজকের ব্রিফিং যেটা আছে, যে বর্তমানে মজুদ 2,18,000 টন। আজকে অফিসিয়াল সরকারিভাবে একটা ব্রিফিংয়ে এটা বলা হয়েছে সচিবালয়ে, যে 2,18,000 টন মজুদ আছে। আর রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করার জন্য আপনারা জানেন যে একটা আমদানিতে এম্বার্গো আছে, এটা আমেরিকার একটা পারমিশন চাওয়া হয়েছে, যে তারা ক্লিয়ার না করলে তারা অন্য জায়গায় স্যাংশন দিতে পারে। তো তারা আগে একটা ক্লিয়ারেন্স দিয়েছে, আবার বলছে যে যারাই চাইবে তাদেরকে দেবে। এটা গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, যে 2,18,000 টন আছে মজুদ, আর আগামী 2 মাসে রাশিয়া থেকে 6 লাখ টন জ্বালানি তেল আমদানি করতে যুক্তরাষ্ট্র সরকারের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। এটা হলো অলরেডি আমাদের পোর্টে আছে, অলরেডি পোর্টে আছে, এবং 3 লাখ টন কেনার জন্য স্পট মার্কেট থেকে এর মধ্যে একটা মিটিং হয়েছে। তো সরকারও বলছে মজুদ যথেষ্ট আছে। আগামী 3 এপ্রিলের মধ্যে আরো 2টি কার্গো জাহাজে 54,000 টন জ্বালানি আসছে। এই তথ্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আমি ইন্টুটা কয়েকটা লাইন পড়লাম, যে সরকারের তরফ থেকে আমরা দেখছি উদ্যোগ আছে, কিন্তু আবার দেখছি পেট্রোল পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইন, একবারে 1 কিলোমিটার 2 কিলোমিটার। আপনি এখনো নেমে যদি ট্রাস্ট পাম্পের সামনে যান কিংবা এখানে যান, লাইন। এই ব্যাপারে কিছু কথা বলি, আমি শুনেন। বাংলাদেশ এমন একটা দেশ, যদি বলা হয় যে লবণ শেষ হয়ে যাবে, বাঙালি লবণ কালকে কিনে এনে বস্তা স্টক করবে, লবণ দাম বেড়ে যাবে, বুঝছেন? এই হলো বাঙালিদের চরিত্র। নতুবা আপনি দেখেন, প্রথম নিয়ে আসছে হুন্ডা, একটা হুন্ডা 3বার 4বার আসে ডেলি তেল নেওয়ার জন্য, আমাদের পেট্রোল পাম্পের লোকেরা বললো। আর আমাদের জ্বালানি মন্ত্রণালয় যে রিপোর্ট আমাদেরকে দিয়েছে, আমাদের কথা বলার জন্য, জানার জন্য আপনি যে রিপোর্ট দিয়েছেন, ঠিক আছে, সেখানে ওনারা স্পষ্ট বলেছে যে প্রত্যেকটা ফিলিং স্টেশনের গত বছর মার্চ মাসে তারা কেউ 35,000 লিটার সেল করছে, 25 দিনে তারা এখন 38,000 লিটার সেল করে ফেলছে অলরেডি। তো খুব একটা ডিফারেন্স না, তো 3,000 বেশি হয়ে গেছে, অত আর 5 দিনে হয়তো আর 3,000 আসবে। এটা আমার শর্টেজ না, এটা কাভার করার ক্ষমতা সরকার আছে। তো এখন সরকার বলতেছে যে মানে ডিপো থেকে পেট্রোল পাম্প পর্যন্ত সরবরাহ সেম রয়েছে, আপনি এটাই তো বলতে চাচ্ছেন। মানে তাইলে কনজাম্পশনটা বাড়লো কোথায়? তাহলে হচ্ছেটা এই যে এখন একজন 3বার 4বার নিয়ে গেলে স্টক করছে, এবং আমি নাম বলবো না, কয়েকটা দলের নেতা, তাদের আজকে রিপোর্ট বেরিয়েছে 2,10,000 লিটার বিভিন্ন হাউস থেকে বের করা হয়েছে। আজকে বের করা হয়েছে, এবং তারা কোন দলের নেতা আমি নামটা বলতে চাই না, এটা পত্রিকায় প্রকাশ হয়েছে, অলরেডি রিপোর্ট এসেছে। তা আমরা লক্ষ্য করছি এমন হতে পারে আমাদের দলীয় বিষয়টা হয়তো মুখ্য না, হয়তো ঘটনাচক্রে উনি এই ব্যবসার সাথে জড়িত, সেটা ঠিক আছে, কিন্তু এমন হতে পারে, এটা এমনও হতে পারে যদি আপনি ফেসবুকের মাধ্যমে মব সৃষ্টি করতে পারেন, ফেসবুক মবিং করতে পারেন ইলেকশন আগে, এখানেও আপনি আপনার লোক লাগাই দিয়া বোতল দিয়ে নিয়ে পেট্রোল খালি। আপনারা তো সরকারে আছেন, এইটা যদি কেউ করে থাকে, এই জন্য আমরা রেজিস্ট্রেশন করে দেওয়ার ব্যবস্থা করছি। সামনে আমরা চেক করব, আইডি কার্ড নিয়ে যেতে হবে,
বা আমাদের একটা সিস্টেমে নিচ্ছে হয় রেজিস্ট্রেশন অথবা কিলোমিটার দেখবো কত লিটার নিয়েছো তুমি, কত কিলোমিটার গেছো, বাকি তেল কই, কি করছো তোমার, অ্যাপের দরকার পড়বে, অ্যাপ ছাড়া তো এটা হবে না। ওইটা চেক যখন শুরু হবে তখন দেখবেন যে কমে গেছে, কারণ এখন সবাই স্টক করা শুরু করছে। আমি আপনাকে বলি অফ দ্য রেকর্ড, আমাদের মধ্যে অনেকে বলতেছিল মিটিংয়ে যে স্যার 10 টাকা কমাই দেন পার লিটারে, এক সপ্তাহ লাগে, দেখে যে সব বাসা থেকে নিয়ে এসে আবার বিক্রি করবে, তখন আরো পরে যাবে, দাম কমিয়ে দেওয়ার জন্য দাম কমে যাবে। এইরকম কথা হয়েছে, কারণ আমার যখন স্টক আছে, আমার সমস্যা এটা হতে পারে, সরকার সেটা নিতে পারে। বাট এটা এই স্টক যতই থাকুক, বাংলাদেশে তো 2 মাসের বেশি স্টক করার ক্যাপাসিটি নেই, আপনি চাইলেও পারবেন না। এটা আপনার regular- রিফাইনারির ক্যাপাসিটি লিমিটেড, রিফাইনারিতে পার ডেতে কত হয়, এটা খুবই লিমিটেড ইয়েটা, আপনি 1.5 মাসের বেশি চাইলেও স্টক করতে পারবেন না, 2 মাসের বেশি সর্বোচ্চ। এনিওয়ে, আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা মূলত মানুষ একটা প্যানিক পারচেজের মধ্যে চলে গেছে। এখন আমি একটা বিষয় আমরা বলি, আমি আবার ওনার এই ব্যাপারে সালাউদ্দিন আইয়ুবী ওনার বক্তব্যটা একটু শুনে আসছি। উনি এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি, প্রাইমারি বক্তব্য? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই বলতে চাই সেটা হলো সরকার আজকে একটা বিবৃতি দিয়েছে, মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে এই বিবৃতিটি 300 বিধিতে সংসদেও বলা জ্বালানি মন্ত্রী দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি খুবই আপত্তিকর একটা কথা সেখানে বলেছেন, এবং এটাই সরকারের মনোভাব আসলে। এটা একবারে সর্বত্র সকল মন্ত্রী এবং ব্যক্তি বলার চেষ্টা করছেন, সেটা হলো একটা কৃত্রিম সংকট, আসলে কোনো সংকট নাই। দেখুন, কোনো রোগী যদি তার রোগের কথা স্বীকার না করে, ডাক্তার শত চেষ্টা করলেও এই রোগীর চিকিৎসা করা সম্ভব নয়। এই সরকার সংকট যদি সংকট হিসেবে মেনে না নেয়, তাহলে সংকটের সমাধান কোনোভাবে হবে না। এটা যে একটা সংকট চলতেছে এটা বোঝার জন্যে একেবারে বড় বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, খালি এই ট্রাস্ট পাম্পে গেলে বোঝা যায়। এখানে যে আসছিলাম, আপনারা যে ড্রাইভার পাঠিয়েছেন, তিনি ফোন করে এখানে যিনি আসছিলেন তাকে বারবার বলছিলেন যে তেলের লাইনের কারণে রাস্তায় জ্যাম হয়েছে। শুধু এটা নয়, ঘন্টার পর ঘন্টা এই যে কথা বলা হচ্ছে, একই ব্যক্তি 3বার 4বার আসছে, 7 ঘন্টা 8 ঘন্টা দাঁড়িয়ে তিনি যদি 3 বার একদিনে তেল নেন, তাহলে 24 ঘন্টা তার লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এত বোকা বাংলাদেশের মানুষকে ভাবলে হবে যে সারাদিন হয়তো কিছুটা হচ্ছে, মানে এটা টোটালি শুধুমাত্র এটাই শুধু এই সবগুলোকে আপনি গড়ে এটা বলে দিচ্ছেন, দুই একজন ব্যক্তি এটা করতে পারে, কিন্তু গড়ে আমি একটু শেষ করি ভাই। তো সবাইকে আপনি এটা বলে দিচ্ছেন যে এখানে সবাই এসে 3বার 4বার করে মোটরসাইকেলে তেল নিচ্ছে। মোটরসাইকেল তেল নিবি কেন? আজকে একজন মাননীয় মন্ত্রী সংসদে বলেছেন যে আমি আজকে ইয়েতে গিয়ে রিকোয়েস্ট করেও পাম্পে তেল পাই নাই। আমি আপনাকে এখন যদি আপনার সাথে বের হই, শত শত পাম্প পাবো যেখানে তেল নেই বলে পাম্পে সাইনবোর্ড টানিয়ে দিয়ে তেল পাম্প বন্ধ করে রাখা হয়েছে। তাহলে এই পাম্পের তেলগুলো গেল কোথায়? তোমরা বলছেন যে কনজাম্পশন বেশি, কনজাম্পশন যদি হয়, আমি বলেন প্রত্যেকটা পাম্পে কিন্তু পাম্পের আলাদা ম্যানেজমেন্ট আছে, কোথায় তেলগুলো আছে সেটা আপনি যাচাই করতে পারেন, দেখতে পারেন। আমি আমার এলাকায় দেখেছি, গিয়েছি, তাদের যেখানে তেল সংরক্ষণ করা হয় সেটা খুলে দেখেছি আসলে তেল আছে কিনা। আমি গিয়ে রাত 3টার সময় চেক করেছি, রাত 1:39 মিনিটে গিয়ে আমি তেল সেখান থেকে সংগ্রহ করেছি। কারণ মানুষের এত ভিড়, এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষ আছে, এটা একেবারে বুঝতে পারেন। এমন ব্যক্তি আছে, আমি বলি এমন ব্যক্তি আছে সারাদিন তিনি যদি তার দোকানে বসে থাকেন, তাহলে তার 2000 থেকে 3000 টাকা দোকান থেকে ইনকাম হয়, অথচ তিনি 300 টাকার তেলের জন্য সারাদিন এই দোকান বন্ধ রেখে স্টেশনে বসেছিলেন। তিনি কি এতই বোকা যে 300 টাকার তেলের জন্য 3000 টাকা লস করবেন? তিনি পাচ্ছেন না। মানে তাইলে আসলে আমি বলি, আমি সমাধানের আসছি। এক নম্বর হলো সরকারকে মেনে নিতে হবে এটা একটা সংকট, এবং এটা শুধু এখানে এই মুহূর্তে না হলেও এটা সামনে তো হবে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। এই মুহূর্তে এটা বৈশ্বিক সংকট। এটা সংকটটা এরকম, গত আওয়ামী লীগের সময় যখন করোনা আসলো, করোনার শুরুতে আমরা দেখতাম যে করোনার রিপোর্টগুলোকে তারা গোপন করার চেষ্টা করতো, ভয়াবহ বিপর্যয় চলছে, সব জায়গায় সব কিছু বন্ধ করে দিচ্ছে, কিন্তু কতজন মৃত্যুবরণ করছে, কতজন অসুস্থ হচ্ছে, এই তথ্যটাকে নানাভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করতো। এগুলো একটা এর আগে যখন আমরা দেখেছি এক সরকার কোথাও দুর্ঘটনা ঘটলে, যেমন রানা প্লাজায় দুর্ঘটনা ঘটছে, কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, এটা নিয়ে লুকোচুরি করার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ মানুষকে বোকা বানানোর চেষ্টা। সেই পৃথিবী এখন আর নাই। এখন পৃথিবী হ্যাজ বিকাম ওপেন। পৃথিবী এখন খোলাসা হয়ে গেছে, কোন পাম্পে তেল নাই, কোন পাম্পে তেল আছে, এটা আপনি চান বা না যান, এলাকার জনগণ গিয়ে ধরে এটার ভিতরে নেমে তেল আবিষ্কার করার চেষ্টা করছে। দ্বিতীয়ত যেটা বলি, অব্যবস্থাপনা। সরকার আসলে যেহেতু মেনে নিচ্ছে না যেটা একটা সংকট, সুতরাং এই সংকট মোকাবেলায় কোনো উদ্যোগ নিচ্ছে না। যদি মেনেই না নেন আপনি সংকট, এটাকে আসলে উদ্যোগ নেবেন? বাস্তবতায় তাই। অব্যবস্থাপনার একটা উদাহরণ কি, 2 লক্ষ লিটার তেল একদিনে পাওয়া গেছে। তাইলে এটা কি সহজ বিষয়? এখানে একটা হরিলুট হয়েছে, এখানে পাওয়ার জড়িত, এখানে যেন ব্যক্তি যে কেউ এই কাজ কিন্তু করতে পারবে না। একজনের কাছ থেকে 38,000 লিটার পাওয়া গেছে। তিনি যদি তার
সেই 38,000 লিটার চুরি করার পাওয়ার না থাকে লোকে ফেলতে পারেন, তার নিশ্চয়ই ক্ষমতাধর না হলে ক্ষমতাধর না হলে সেটা পারেন না। সুতরাং ক্ষমতাধররা এই অব্যবস্থাপনার সাথে জড়িত, এই অব্যবস্থাপনার সাথে জড়িত বলতে পারি। এই অবস্থাপনা আমি বলি, আমি শেষ করি, আমি বলি বিএনপি কোনো বিএনপি কিন্তু অন্য দলের আওয়ামী লীগ জামাতের পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে। আমি বিএনপি আওয়ামী লীগ জামাতের ক্রাইসিস সৃষ্টি করার জন্য তারা এগুলো বলতে করছে, চাই এটার সাথে পাওয়ার জড়িত, ক্রাইসিস সৃষ্টি করার জন্য তারা করছে। প্রত্যেকটা জায়গায় এই এখন দেখবেন যে বোতল নিলে দাঁড়াচ্ছে কে, বোতল নিলে আপনি ওখানে নিচ্ছে না। তার মানে কি আপনি তারা কথা শেষ করে তারা লোক পাঠাচ্ছে গিয়ে খালি করার জন্য ক্রাইসিস সৃষ্টি করার 38,000 লিটার একজন নিয়ে গেল, আপনারা কি করলেন তাহলে? না এই যে অব্যবস্থাপনা, এটার সাথে দুর্নীতি জড়িত, এটার সাথে ব্যক্তিরা, সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা, তাদের অবহেলা জড়িত। কারণ কি, সরকার আসলে এই সংকটকে সংকট হিসেবে মানে না। যখন মানে না, তৃণমূলের প্রশাসন যারা, তারা নির্বিকার যে সরকারই তো বলছে কোনো সংকট নাই, সুতরাং এটা নিয়ে এত পেরেশান হওয়ার কি আছে? সরকার যখন মনে করতো যে এটা খুব সংকট, সুতরাং সবাই সিরিয়াস হতো। আমরা দেখেছি কোথাও বন্যা পরিস্থিতি হলে, কোথাও বন্যা পরিস্থিতি হলে সরকারি কর্তৃপক্ষ, সরকারি আমলা, সরকারি কর্মচারী আছে, সকলের ছুটি বাতিল করা হয় বাধ্যতামূলক ভাবে। সেখানে সরকার বিভিন্ন প্রশাসনের ব্যক্তিদেরকে এনগেজ করার চেষ্টা করে। কোথায় সরকার এরকম কোনো ডিসিশন এখানে নিয়েছে? নেয়নি। মামুলি স্বাভাবিক যে না, তারা তো এই যে সেটা করার চেষ্টা করছে। পাম্পে একজন লোক নিয়োগ দিয়েছে, এইটা তো গত 2 দিনের খবর। লোক দিয়েছে, এবং আমি যেটা দেখছি জানেন, আমি যেটা দেখছি একজন লোক নিয়েছে, প্রতি পাম্পে একজন না, একজন লোক নিয়োগ দিয়েছে সবাইকে, সব ইয়েতে করার জন্য। এবং আমাকে যেটা করছে, আমার আসনের যিনি আছেন উনি নিয়োগপ্রাপ্ত হয়ে ওই পাম্পে যায়, ওই মালিকের সাথে ডেকে নিয়ে এসে একটা ছবি তুলে আমাকে পাঠাইতেছে, স্যার আমি পরিদর্শন করে গেছি, খবর আছে পরিদর্শনে। এবং পরক্ষণে আমি খবর পেয়ে, আমি বলছি পরক্ষণে আমি এই খবর বলে পেয়ে, যাচ্ছে আমি একটা কথা বলার সুযোগ দেন, একটা শেষ করে এই ঘটনার সাথে একটা রিলেটেড কথা শেষ করি। উনি তো সবে বলে যাচ্ছে, আমাকে বলতে হবে। আপনি একটু 30 সেকেন্ড সময় দেন, তারপর উনি বলে আসছে যে এখানে আমি পরিদর্শন করে আসছি। পরক্ষণে আমি খবর পাইলাম যে খোলা ইয়েতে উনি তার বিক্রি করছে, ওই পাম্পে বিক্রি করছে। আমি অ্যাসিলেন্টকে পাঠাইলাম, অ্যাসিলেন্ট গিয়ে সেখানে হাতে নাতে ধরে 25,000 টাকা জরিমানা করছে। তাহলে যাকে নিয়োগ করলো সরকার, তাকে আসলে পরিদর্শন করা, তাকে অবজার্ভ করা, তাকে মোটিভেশন করা, তার নিয়ন্ত্রণ করার জন্য দরকার পড়ছে। আমরা এখন ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল, আপনার আমার কথা হলো, এখন আমাদের একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রয়োজন, যেটা উনি বলছেন, সেই ক্রাইসিস ম্যানেজমেন্ট সরকার করছে। সরকার যেভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট করছে, সরকার এখানে টোটালি সে কনফার্ম যে সেটা কন্ট্রোল করতে সমর্থন সফল। এখন মনে করেন কোনো দলের আছে, কেউ আছে যে তারা বেশি নিয়ে স্টক করে তার সরকার বেকায়দায় ফেলতে চায়। তো আমরা দেখতেছি আমাদের পেট্রোল পাম্পে এখানে কনজামশন যদি আছে 5,000 লিটার পার ডে, সে 6,000 বিক্রি করছে, কেন তার 10,000 বিক্রি করতে হবে? তার মানে আমি পেট্রোল পাম্পে যাবো, উনি গিয়ে তো পাবেন না, কারণ কেউ না কেউ তো ওই খেলাটা খেলতেছে, লোক লাগায় নিয়ে সরাই ফেলতেছে মালগুলি, যাতে নাকি শর্ট দেখানোর জন্য। কিন্তু আমার কথা হলো, তোমার যে পার ডে কনজামশন, তার চেয়ে আমি আরো, এটা কি বাইরে পাচার হচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে, এরকম কোনো সন্দেহ আছে? সব দিক দিয়ে আছে, সব সম্ভাবনাই আছে। এবং আমাদের বিরোধী যারা আছে তাদের ঘরেই পাওয়া গেছে। এটা টোটালি সংসদে তোলা হবে, সময়ের অপেক্ষা মাত্র, ঠিক আছে, ডকুমেন্ট সহ। আমি বলবো না এখন এই জিনিসগুলো কেন পাওয়া গেল, কেন তারা এগুলো করছে। তারা করছে বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য। দেখেন, একটা যুদ্ধ হচ্ছে, সারা বিশ্ব কেঁপে উঠেছে। যারা তেল উৎপাদন করে তারা সঠিক সময় ডেলিভারি দিতে পারে কিনা, সেটা নিয়ে আমরা সংশয় আছি। যদি ডেলিভারি দিতে না পারে আগামী 2 মাস পরে, যুদ্ধ যদি আরও খারাপ অবস্থায় চলে যায়, সেটা কিন্তু মাথায় রাখে কাজ করতে হবে। তো সরকার কিন্তু অনেক চিন্তা করতে হয়। একটা ক্রাইসিস ম্যানেজমেন্টে তাকে অনেকগুলো ফ্যাক্টর হিসাব করে আগাইতে হয়, যাতে সে মব জাস্টিসে না পড়ে, রিউমারে না পড়ে, এবং একটা পরিবেশ ট্যাকল দিতে পারে। সরি। তো এখানে যে লোক আমরা এঙ্গেজ করছি, যত কিছু আমরা করি, আমাদের একটা ডাটাবেজ আছে, আমরা ডাটাবেজ পর্যবেক্ষণ করে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, তাই না? তো সে অনুযায়ী আমি মনে করি যে এই ক্রাইসিসটা বেশি থাকবে না, যেটা যুদ্ধ থেমে যায়, রাইট, যুদ্ধ থেমে যায়। আর যুদ্ধ যদি কন্টিনিউ করে, আজকের পত্রিকায় তো নিউজ আছে, মিডিয়াতে, ওয়ার্ল্ড মিডিয়াতে আসছে যে এটা জুন পর্যন্ত, যেটা সবচেয়ে কম সময়, যেটা স্থলযুদ্ধে রূপান্তরিত হতে পারে, জুন পর্যন্ত চলতে পারে, ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এরকম অনেক শিরোনাম আজকের পত্রিকা আছে। সুতরাং কেউই বলতে পারে না যে এটা কোন জায়গায় শেষ, কোন পর্যায়ে যাবে। আমরা ছোট্ট করে একটা আলাপ করতে চাই, সময় আমাদের হাতে একেবারে নাই। লাস্ট 2 মিনিটের মধ্যে 1 মিনিট আমরা যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় কতদিন, 40 দিন হয়ে গেল, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা কেমন দেখছেন আপনি? যদি 1 মিনিট বলেন। আর আমি আমার এলাকা, যেটা আমার একটা গাজীপুর 4 কাপাসের কথা যদি বলি, এখানে গরু চুরি, মাদক,
এগুলো গত যে কোনো সরকারের চেয়ে 3 গুণ বাড়ছে। আজকে আমি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সরাসরি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে পরিচয় দিয়ে ওনাকে বলেছি, এবং এটার সাথে আইন শৃঙ্খলা বাহিনী সহ অনেকেই সরাসরি জড়িত। আমি বারবার উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট এই 40 দিনের মধ্যে এরকম অবস্থা ভয়াবহ ছিল। এমন একটা রাতও যায় না যেখানে কোনো না কোনো দিন আমার কাছে ফোন আসে না যে গরু চুরি ঘটনা ঘটেছে। আপনাদের এলাকাটা অবশ্য আগেই পরিচিত, ময়মনসিংহের ওই পাটটা থেকে শুরু করে কাপাসিয়া ওই বেলটা রাখাটা, এখন যে ভয়াবহ অবস্থা হাইড করে লুকায় রাখাটা, এখন যে ভয়াবহ অবস্থা, এই এত ভয়াবহ অবস্থা কখনোই ছিল। আমি আপনাকে এই ভয়াবহ অবস্থা এটার কারণ কি জানেন? পুলিশের প্রকৃত যে সংস্কার করা দরকার সেই সংস্কারের উদ্যোগগুলো সরকার এখনো নিচ্ছে না। পুলিশের এই আইনশৃঙ্খলার ক্ষেত্রে আমি তো শুধু সরকার উপর ডিপেন্ড করি তাহলে আমার হবে না, কারণ আওয়ামী লীগের ফেলে যাওয়ার যে পরিবেশটা রেখে গেছে সেই পরিবেশটা কিন্তু বিগত সরকার, অন্তর্বর্তী সরকার কিন্তু ডেভেলপ করেনি। পুলিশ নিয়োগও দেয়নি, পুলিশের ফোর্স বাড়ায়নি, আর ট্রেনিংও হয়নি, তাদের আপনার আর্মসও দেওয়া হয়নি। আমার এলাকা আছে যে আমি মনে করি পুলিশ ফাঁড়ি আছে, কিন্তু পুলিশ আছে, আর্মস নাই, ডাল আছে, তলোয়ার নাই, এরকম। তো আমি নিজে থেকে উদ্যোগ নিয়ে আপনার অন্য সিস্টেমে এটাকে টেকা দেওয়ার চেষ্টা করছি। ধরুন মাদকের ব্যাপারে, আপনি কি বলবেন? মাদক সর্বদা ছড়ায় গেছে। এখন আপনি বলবেন সরকার কি করবে? নো, আমি প্রত্যেক গ্রামে গ্রামে আমি টিম করছি সচেতনার জন্য। পুলিশের কাছ থেকে লিস্ট নিয়েছি কে কে মাদক ব্যবসায়ী, আমার নেতা কোনো লিস্ট দিয়েছি কে কে মাদক ব্যবসায়ী, পুলিশের কাছে দিয়েছি। বা আগামী 15 দিনের ভিতরে ধরতে পারবেন? না ধরতে পারলে আমরা ধরে দেব, আমরা ধরে দিচ্ছি। আবার কোর্ট থেকে বেরিয়ে যাচ্ছে জামিন নিয়ে, আবার কোর্টের সাথে বসলাম, জামিন দিবা না, ইনস্ট্যান্ট 6 মাসের জেল দেওয়া হচ্ছে। তার মানে কি? আমি প্রতিনিধি, আপনি জনপ্রতিনিধি, আপনাকে ইনস্ট্যান্ট ক্রাইসিস ম্যানেজমেন্ট বুঝতে হবে। ওই ক্রাইসিস ম্যানেজমেন্টে আপনি খালি সরকারের দোষ দিলে চলবে না তো। সমাধান করবেন না সেটা বলেন। সরকার করবে, সমাধান করবেন না সরকার করবে, কিন্তু আমি যদি নাকি ভর্তি করি না আগে মাদকের ক্ষেত্রে, আমি ভর্তি করি আগে, আমার ভাই ঠিক করি, আমরা আমাদের সর্বাত্মক উদ্যোগ নিচ্ছি। আমরা শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সাথে থেকে অনুষ্ঠানটি দেখলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।